যদি কেউ বলে যে অ্যাভাটার সিনেমার প্যান্ডোরার দুনিয়া শুধুই একটা কল্পনার গল্প, তাহলে সেটা হবে আধা সত্য। কারণ প্যান্ডোরাকে তৈরি করার সময় সেখানে যেসব জিনিস দেখানো হয়েছিল, বাসযোগ্য পরিবেশ, আলাদা ধরনের ভূমি, অদ্ভুত রঙের আকাশ, এসব কোনো ভিত্তিহীন কল্পনা ছিল না, কিংবা গল্প বানানোর খেলা নয়। বরং এগুলো ছিল আসল জ্যোতির্বিদ্যা থেকে নেওয়া ধারণাগুলোর একটা ভিজুয়াল রূপ। আর এখান থেকেই মানুষের মনে একটা প্রশ্ন জন্ম নেয়, যদি এমন একটা দুনিয়া কল্পনা করা যায়, তাহলে কি বাস্তবে এমন কোনো দুনিয়া সত্যিই থাকতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সিনেমার পর্দা ছেড়ে তাকাতে হবে আসল ব্রহ্মাণ্ডের দিকে। বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কেই জানব। 20 শতকের শেষ পর্যন্ত মানুষ নিশ্চিতভাবে শুধু একটাই গ্রহের কথা জানত যেখানে মানুষ আছে, আর সেটা হলো পৃথিবী। আমাদের সৌরজগতে আরও অনেক গ্রহ ছিল ঠিকই, কিন্তু সেগুলো হয় খুব বেশি গরম, নয়তো খুব বেশি ঠান্ডা, কিংবা সেখানে বাতাসই নেই, ফলে জীবন থাকার কোনো সম্ভাবনাই ছিল না। দীর্ঘ সময় ধরে বিজ্ঞানীরা শুধু আন্দাজি করতেন যে অন্য নক্ষত্রের চারপাশেও নিশ্চয়ই গ্রহ আছে, কিন্তু এর পক্ষে কোনো শক্ত প্রমাণ ছিল না। 1995 সালে প্রথমবারের মতো এমন একটি গ্রহের অস্তিত্ব নিশ্চিত করা হয় যা আমাদের সূর্য নয়, বরং অন্য একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক্সোপ্ল্যানেট আবিষ্কারের যুগ। আজ পর্যন্ত বিজ্ঞানীরা 5000-এরও বেশি এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছেন। এর মধ্যে কিছু আকারে খুব ছোট, কিছু আবার বিশাল বড়, কিছু আগুনের মতো ভীষণ গরম, আবার কিছু বরফের মতো ঠান্ডা। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে সেই গ্রহগুলো যেগুলো আমাদের নক্ষত্রের ঠিক এমন দূরত্বে অবস্থান করছে যেখানে পানি থাকতে পারে। প্রতিটি নক্ষত্রের চারপাশে একটা নির্দিষ্ট এলাকা থাকে। যদি কোনো গ্রহ খুব কাছে থাকে তাহলে পানি ফুটে বাষ্প হয়ে যাবে, আর যদি খুব দূরে থাকে তাহলে পানি জমে বরফ হয়ে যাবে। এই দুই অবস্থার মাঝখানের অঞ্চলটাকে বলা হয় হ্যাবিটেবল জোন, মানে এমন একটা এলাকা যেখানে পানি লিকুইড ফর্মে থাকতে পারে। এর মানে এই নয় যে সেখানে অবশ্যই জীবন থাকবে, কিন্তু জীবন থাকার সম্ভাবনা ঠিক এখান থেকে শুরু হয়। অ্যাভাটার সিনেমায় প্যান্ডোরাকেও ঠিক এই ধরনের একটি এলাকায় দেখানো হয়েছিল। এটাই ছিল এর প্রথম বড় সায়েন্টিফিক ভিত্তি। অ্যাভাটারে প্যান্ডোরা আসলে কোনো গ্রহ ছিল না, ওটা ছিল একটা বিশাল গ্যাস প্ল্যানেটের চারপাশে ঘুরতে থাকা একটি চাঁদ। এটা মোটেও কোনো ছোট বিষয় নয়। আমাদের সৌরজগতেও এমন অনেক চাঁদ আছে যেগুলোতে বিজ্ঞানীরা জীবনের সম্ভাবনা দেখেন, যেমন ইউরোপা আর এনসেলাডাস। এই চাঁদগুলোর ওপর তাদের গ্রহের গ্র্যাভিটেশনাল প্রভাব পড়ে, যার কারণে ভেতরের অংশে তাপ তৈরি হয়। এই তাপের জন্য বরফের নিচে তরল পানি থাকার সম্ভাবনা থাকে। এখন কল্পনা করুন, যদি কোনো বিশাল গ্যাস গ্রহ নক্ষত্রের হ্যাবিটেবল জোনে থাকে আর তার চাঁদের আকার আর দূরত্ব ঠিকঠাক হয়, তাহলে সেই চাঁদও থাকার উপযোগী হয়ে উঠতে পারে। এটা কোনো কল্পনা নয়, এটা গাণিতিক আর ফিজিক্স থেকে বেরিয়ে আসা একটা বাস্তব সম্ভাবনা। প্যান্ডোরাতে জিনিসপত্রকে হালকা মনে হতো, পাহাড়গুলো যেন ভাসতে দেখা যেত। আসল বিজ্ঞানে কম গ্র্যাভিটি মানে এই নয় যে পাহাড় উড়ে বেড়াবে, কিন্তু এর মানে এটা অবশ্যই যে মাটির গঠন আলাদা হতে পারে, পাহাড় আরও বেশি উঁচু হতে পারে, প্রাণীদের উচ্চতা আর শরীরের গঠনও আলাদা হতে পারে। যদি কোনো গ্রহ বা চাঁদের গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় কম হয়, তাহলে সেখানে পাথর আর প্রাকৃতিক গঠন একেবারে ভিন্নভাবে তৈরি হয়। এই বিষয়টা প্ল্যানেটারি জিওলজিতে খুব ভালোভাবেই প্রমাণিত এবং বোঝা হয়ে গেছে। প্যান্ডোরাতে আমাদের সূর্যের মতো একটাই নক্ষত্র ছিল না, সেখানে যে নক্ষত্র ছিল তার রং আলাদা ছিল। এ কারণেই সেখানে আলো আর আকাশের রং পৃথিবীর থেকে আলাদা দেখাতো। সব নক্ষত্র কিন্তু সূর্যের মতো হয় না, কিছু নক্ষত্র লাল, কিছু নীল, আবার কিছু ছোট আর ঠান্ডা। যদি কোনো গ্রহ বা চাঁদ কোনো রেড ডোয়ার্ফ স্টারের চারপাশে ঘোরে, তাহলে সেখানে আলো আলাদা হবে, আকাশের রঙও আলাদা দেখাবে, এমনকি গাছপালার রঙও আলাদা হতে পারে। আজ বিজ্ঞানীরা খোলাখুলি মানেন যে অন্য গ্রহের গাছপালা সবুজ হতেই হবে এমন কোনো কথা নেই। প্যান্ডোরার সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য ছিল তার জলজলে বনভূমি, কিন্তু পৃথিবীতেও এমন শত শত প্রাণী আছে যারা নিজেরাই আলো তৈরি করতে পারে। জোনাকি, গভীর সমুদ্রের প্রাণী, কিছু ধরনের ফাঙ্গাস, এই সবই হলো বায়োলুমিনেসেন্সের উদাহরণ। যদি কোনো গ্রহে কম আলো হয়, তাহলে সেখানে বসবাসকারী প্রাণীরা
আলো তৈরি করার ক্ষমতা ধীরে ধীরে বিকশিত করতে পারে। এটা ইভলিউশনের একদম সরাসরি নিয়ম, কোনো কল্পনা নয়। প্যান্ডোরা মানুষের মনে এই প্রশ্নটা ঢুকায়নি যে এমন কোনো দুনিয়া কি আছে, বরং প্রশ্নটা বানিয়ে দিয়েছে যদি এমন দুনিয়া তৈরি হতে পারে তাহলে আমরা এখন পর্যন্ত সেটা দেখতে পাইনি কেন। এই প্রশ্নের উত্তর খুঁজতেই মানুষ বানিয়েছে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র স্পেস টেলিস্কোপস, কেপলার, টেস আর এখন জেমস ওয়েবের মতো টেলিস্কোপ। ওরা আসলে প্যান্ডোরাকে খুঁজতে বেরোয়নি, কিন্তু তারা এমন দুনিয়া খোঁজা শুরু করেছে যেগুলো প্যান্ডোরার মতোই নিয়মের ভেতরে চলে। আর এখান থেকেই গল্পটা একেবারে নতুন মোড়ে চলে যায়। এখন আর বিষয়টা শুধু কল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এখন কথা হয় সেই সব আসল গ্রহের যেগুলো আমাদের মহাকাশের আশেপাশেই রয়েছে এবং যাদের সম্পর্কে আমরা এখন ধীরে ধীরে জানতে শুরু করেছি। যখন বিজ্ঞানীরা এটা মেনে নিয়েছিলেন যে থাকার উপযোগী পরিবেশ শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয়, তখন পরের ধাপ ছিল এই ধরনের আসল গ্রহগুলোকে খুঁজে বের করা। এখন আর প্রশ্নটা ছিল না যে এমন গ্রহ থাকতে পারে কিনা, প্রশ্নটা আর এটা ছিল না যে এমন দুনিয়া আছে কি নেই, প্রশ্নটা ছিল সেগুলো কোথায় আছে আর দেখতে কেমন। এই কাজের জন্যই নাসা এমন টেলিস্কোপ বানিয়েছে যেগুলো সরাসরি গ্রহ দেখে না, বরং গ্রহের প্রভাব ধরে ফেলে। অন্য নক্ষত্রের গ্রহগুলো এতটাই দূরে যে আজকের টেকনোলজি দিয়ে তাদের পরিষ্কার ছবি তোলা খুবই কঠিন। তাই বিজ্ঞানীরা এখানে একেবারে অভিনব একটা পদ্ধতি ব্যবহার করেন। যখন কোনো গ্রহ নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করে তখন নক্ষত্রের আলো সামান্য কমে যায়। এই সামান্য কমে যাওয়াটুকু থেকে বিজ্ঞানীরা বুঝতে পারেন ওখানে কোনো গ্রহ আছে। এই একই টেকনিক ব্যবহার করে কেপলার স্পেস টেলিস্কোপ হাজার হাজার গ্রহ আবিষ্কার করেছে। আমাদের সূর্যের পর যে নক্ষত্রটি সবচেয়ে কাছের তার নাম প্রক্সিমা সেন্টরি। এটা পৃথিবী থেকে মাত্র 4.2 আলোকবর্ষ দূরে। 2016 সালে বিজ্ঞানীরা এর চারপাশে একটি গ্রহ খুঁজে পান, প্রক্সিমা সেন্টরি বি। এই গ্রহটি নক্ষত্রের হ্যাবিটেবল জোনে অবস্থান করছে, আকারে পৃথিবীর মতো কাছাকাছি, এবং এটাকে একটি পাথুরে গ্রহ হিসেবেই ধরা হয়। কিন্তু এর মানে এই নয় যে সেখানে জীবন অবশ্যই আছে, কারণ প্রক্সিমা সেন্টরি হলো একটি রেড ডোয়ার্ফ স্টার। এই ধরনের নক্ষত্র বারবার ভয়ঙ্কর রেডিয়েশন ছুড়ে দেয়। এই রেডিয়েশন গ্রহের অ্যাটমসফিয়ার উড়িয়ে দিতে পারে। এই গ্রহ আমাদের একটা কথা পরিষ্কারভাবে শিখিয়ে দিয়েছে, শুধু থাকার মতো দূরত্বে থাকা যথেষ্ট নয়। 2015 সালে আবিষ্কৃত আরেকটি গ্রহ কেপলার 452b-কে অনেক সময় পৃথিবীর বড় ভাই বলা হয়। এই গ্রহ পৃথিবী থেকে প্রায় 60% বড়। এটাও নক্ষত্রের হ্যাবিটেবল জোনে আছে এবং এর নক্ষত্রটাও অনেকটা সূর্যের মতো, কিন্তু বড় হওয়া মানেই ভালো হওয়া নয়। গ্রহ যত বড় হবে তার গ্র্যাভিটিও তত বেশি হবে। এর মানে সেখানে থাকা প্রাণীরাও হতে পারে ছোট আর শক্তপোক্ত, লম্বা আর হালকা নয়। এটা প্যান্ডোরার লম্বা প্রাণীদের ধারণার ঠিক উল্টো। আসল বিজ্ঞান এখানে খুব পরিষ্কার একটা পার্থক্য দেখিয়ে দেয়। অনেক সময় মিডিয়া খুব সহজেই কিছু গ্রহকে আর্থ লাইক বলে দেয়, কিন্তু বিজ্ঞানীরা এই শব্দটা ব্যবহার করেন খুবই সাবধানে। আর্থ লাইক মানে বেশিরভাগ সময় শুধু এইটুকু বোঝায় পাথুরে পৃষ্ঠ, সঠিক দূরত্ব আর ঠিক আকার। এর মধ্যে হাওয়া, পানি বা জীবন এই জিনিসগুলো কিন্তু অন্তর্ভুক্ত থাকে না। এ কারণে বিজ্ঞানীরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন গ্রহের অ্যাটমসফিয়ারের দিকে। যখন কোনো গ্রহ নক্ষত্রের সামনে দিয়ে যায় তখন সেই গ্রহের বাতাস নক্ষত্রের আলোকে সামান্য বদলে দেয়। এই বদলটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন সেখানে পানির বাষ্প আছে কিনা, কার্বন ডাই অক্সাইড আছে কিনা, মিথেন আছে কিনা, অথবা অক্সিজেন রয়েছে কিনা। এই পুরো প্রক্রিয়াটিকেই বলা হয় স্পেকট্রোস্কোপি। আর এটাই হলো প্যান্ডোরার মতো পরিবেশকে বোঝার সবচেয়ে বাস্তব আর বৈজ্ঞানিক উপায়। এই খোঁজার একটা স্পষ্ট রাস্তাও আছে। 2017 সালে বিজ্ঞানীরা এমন একটি স্টার সিস্টেম আবিষ্কার করেন যেটা পুরো দুনিয়াকে চমকে দিয়েছিল। ট্র্যাপিস্ট 1 নামে একটা ছোট নক্ষত্রের চারপাশে একসাথে 7টি পাথুরে গ্রহ ঘুরছে। এর মধ্যে 3টি গ্রহ রয়েছে নক্ষত্রের হ্যাবিটেবল জোনে। সবগুলো গ্রহই একে অপরের খুব কাছাকাছি, এমনকি এক গ্রহ থেকে আরেক গ্রহকে আকাশে খালি চোখেই পরিষ্কার দেখা যেতে পারে। এটা প্যান্ডোরার মতো কানেক্টেড ওয়ার্ল্ডসের একেবারে বাস্তব বৈজ্ঞানিক উদাহরণ। তবে এখানেও সমস্যার শেষ নেই। ট্র্যাপিস্ট 1-এর নক্ষত্র খুব ছোট আর ঠান্ডা, কিন্তু সেখানে বারবার ভয়ঙ্কর ফ্লেয়ার ছুড়ে দেয়। এর মানে অতিরিক্ত রেডিয়েশন, অ্যাটমসফিয়ার উড়ে যাওয়ার আশঙ্কা আর জীবনের জন্য বড় চ্যালেঞ্জ। তারপরেও বিজ্ঞানীরা এই সিস্টেমকে ছেড়ে দিচ্ছেন না, কারণ এত কাছাকাছি
এতগুলো গ্রহ থাকা গবেষণার জন্য অসম্ভব মূল্যবান। এতক্ষণ আমরা গ্রহের কথা বলছি, কিন্তু প্যান্ডোরার মতো পরিবেশ আসলে চাঁদে থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু এক্সোমোন খুঁজে পাওয়া ভীষণ কঠিন, কারণ চাঁদগুলো আকারে ছোট আর তাদের সংকেতও খুবই দুর্বল। এখন পর্যন্ত কিছু সম্ভাবনার ইঙ্গিত মিলেছে, কিন্তু কোনো এক্সোমোন এখনও নিশ্চিতভাবে প্রমাণ করা যায়নি। এই অনুসন্ধান এখনও চলছেই। এতটুকু কিন্তু বিজ্ঞানীরা নিশ্চিতভাবে প্রমাণ করেছেন পৃথিবী একা নয়, থাকার উপযোগী দূরত্বে থাকা গ্রহ নিশ্চয় রয়েছে। দূর থেকে গ্রহের অ্যাটমসফিয়ারও পড়া সম্ভব হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা জিনিস পাওয়া যায়নি, এমন কোনো সরাসরি প্রমাণ যা নিশ্চিত করে বলে দেয় কোথাও জীবন আছে। এখন পর্যন্ত মানুষ এটা ভালোভাবেই বুঝে গেছে যে ব্রহ্মাণ্ডে গ্রহের কোনো অভাব নেই। হাজার হাজার এক্সোপ্ল্যানেট ইতোমধ্যেই আবিষ্কৃত হয়েছে, এর মধ্যে অনেকগুলোই থাকার উপযোগী দূরত্বে রয়েছে। এমনকি এমন সিস্টেমও পাওয়া গেছে যেখানে একসাথে একাধিক গ্রহ আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো গ্রহ থেকেই এমন পরিষ্কার সংকেত মেলেনি যা নিশ্চিতভাবে বলে সেখানে জীবন রয়েছে। এর মানে এই নয় যে জীবন নেই, এর মানে শুধু এটুকুই, আমরা এখন পর্যন্ত তাদের ধরতে পারিনি। আজকের দিনে অন্য গ্রহে গিয়ে মাটি তুলে আনা সম্ভব নয়, তাই বিজ্ঞানীরা নিয়েছেন আরেকটা পথ। তারা গ্রহের বাতাস বিশ্লেষণ করেন। যদি কোনো গ্রহের অ্যাটমসফিয়ারে কিছু নির্দিষ্ট গ্যাস একসাথে পাওয়া যায়, তাহলে সেটা জীবনের দিকে ইঙ্গিত করতে পারে, যেমন অক্সিজেন, মিথেন, পানির বাষ্প। পৃথিবীতে এই গ্যাসগুলোর বেশিরভাগই জীবনের কারণেই তৈরি হয়। এই ধরনের সংকেতগুলোকে বলা হয় বায়োসিগনেচার। কিন্তু এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, প্রতিটি বায়োসিগনেচারের মানেই জীবন নয়। কখনো কখনো এই গ্যাসগুলো জীবন ছাড়াও তৈরি হতে পারে। এ কারণে এই বিজ্ঞানীরা কখনোই একটা মাত্র সংকেতের ওপর পুরোপুরি ভরসা করেন না। 2021 সালে লঞ্চ হওয়া জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, এই টেলিস্কোপগুলো এতটাই শক্তিশালী যে ওরা খুব দূরের গ্রহের বাতাস পর্যন্ত পড়তে পারে। এগুলো ইনফ্রারেড আলোতে দেখে আর আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি পরিষ্কার ডাটা দেয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইতোমধ্যে কিছু এক্সোপ্ল্যানেটের অ্যাটমসফিয়ারে পানির বাষ্প, কার্বন ডাই অক্সাইড এবং আরও নানা ধরনের মলিকিউলের উপস্থিতি নিশ্চিত করেছে। এ প্রথমবার মানুষ অন্য কোনো নক্ষত্রের চারপাশে থাকা গ্রহের বাতাসকে এত স্পষ্টভাবে বুঝতে পারছে। কিন্তু এখানেই প্রশ্ন আসে, তাহলে এখনো পর্যন্ত প্যান্ডোরার মতো কোনো দুনিয়া কেন আমরা দেখিনি? এখানেই এক কঠিন সত্য সামনে আসে, প্যান্ডোরার মতো দুনিয়া শুধু খুবই বিশেষ পরিস্থিতিতে তৈরি হতে পারে। এজন্য দরকার ঠিক ধরনের নক্ষত্র, সঠিক দূরত্ব, একটা শক্তিশালী অ্যাটমসফিয়ার আর বাইরে থেকে রক্ষা করার মতো একটা ম্যাগনেটিক ফিল্ড। এর সঙ্গে দরকার খুব দীর্ঘ সময়। এই শর্তগুলোর মধ্যে একটাও যদি না থাকে, তাহলে সেই গ্রহ আর থাকার উপযোগী হয়ে উঠতে পারে না। এই কারণে এমন দুনিয়া পাওয়া খুবই কঠিন, অসম্ভব নয়, কিন্তু খুবই বিরল। অনেক সময় খবর আসে অমুক গ্রহে জীবন পাওয়া গেছে, আসল সত্যটা কিন্তু তা নয়। বৈজ্ঞানিক ভাষায় ইঙ্গিত পাওয়া এক জিনিস আর জীবন প্রমাণ হওয়া আরেক জিনিস। এখন পর্যন্ত কোনো গ্রহেই জীবনের সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। তবে এটাও সত্য যে আজকের টেকনোলজি আগের তুলনায় বহু গুণ শক্তিশালী। যখন এত এত গ্রহ আছে, তখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, এখনো পর্যন্ত আমরা কোনো মেসেজ পাইনি কেন? না কোনো রেডিও সিগন্যাল, না কোনো লেজার সিগন্যাল, না কোনো পরিষ্কার যোগাযোগ। এর পেছনে কোনো রহস্য নয়, আসলে এটা দূরত্ব আর সময়ের সমস্যা। মহাকাশ বিশাল, সিগন্যাল খুব দুর্বল, আর সব সভ্যতা একই সময়ে স্থিতিশীল থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখন বিজ্ঞানীরা শুধু দূর থেকে দেখেই থেমে থাকতে চান না। ব্রেক থ্রু স্টারশটের মতো প্রজেক্টগুলো খুবই হালকা স্পেসক্রাফট অন্য নক্ষত্রের দিকে পাঠানোর পরিকল্পনা করছে। এই মিশন আজ না হলেও আগামী কয়েক দশকের মধ্যে প্রক্সিমা সেন্টোরির মতো সিস্টেমে পৌঁছতে পারে। সেটাই হতে পারে সেই মুহূর্ত যখন মানুষ প্রথমবার কোনো অন্য নক্ষত্রের কাছ থেকে সরাসরি ডাটা পাবে। অন্য দুনিয়া খোঁজার মানে এই নয় যে আমরা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাব। আগে মানুষ চাঁদে যাবে, মঙ্গল সম্পর্কে আরও শিখবে, আর দীর্ঘ মহাকাশ ভ্রমণের জন্য নিজেদের প্রস্তুত করবে। এই সব কিছুই ভবিষ্যতের বড় মিশনের জন্য একটা প্র্যাকটিস। আজ মানুষ এটা বুঝে গেছে যে ব্রহ্মাণ্ডে গ্রহের কোনো অভাব নেই, থাকার উপযোগী জায়গা কম, জীবনের ইঙ্গিত পাওয়া যেতে পারে, কিন্তু জীবনের পাকা প্রমাণ দেখানো এখনও ভীষণ কঠিন। প্যান্ডোরা ভবিষ্যতের কোনো গ্যারান্টি ছিল না, বরং সেটা ছিল বিজ্ঞানের সম্ভাবনাগুলোর দিকে একটা ইশারা মাত্র। আসল অনুসন্ধান এখনও চলছে। প্রতিটা নতুন ডাটা, প্রতিটা নতুন টেলিস্কোপ আমাদের সামনে এই প্রশ্নটাই আবার তুলে ধরে, আমরা কি সত্যি একা, নাকি আসলে একা নই? এই প্রশ্নের উত্তর আজ না হলেও আগামী কোনো এক সময়ে নিশ্চয়ই পাওয়া যাবে।
আর যেদিন সেই মুহূর্ত আসবে সেটা কোনো সিনেমার দৃশ্য হবে না, সেটা হবে বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত। আপনাদের কি মনে হয় আমাদের পৃথিবীর মতো আরও কি এমন গ্রহ এই বিশাল ব্রহ্মাণ্ডে থাকতে পারে যেখানে জীবন আছে, সভ্যতাগুলো বেড়ে উঠছে? নিচে কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানান। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।